আজকে প্রশাসন, আজকের গোয়েন্দা সংস্থা কি করেছে? তারা এই খুনিকে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। যদি ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে বাংলার জনগণ যদি ঐক্যবদ্ধ হতে না পারে, এই বাংলাদেশের টুটে আবার চেপে ধরবে। বিগত 15.5 বছর ইলেকশন নিয়ে ভারত কোনো কথা বলে নাই, এখন কথা বলছে কেন? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি গত শুক্রবারে জুমার সালাতের পরে তাকে দুর্বৃত্তরা গুলিবিদ্ধ করে আজকে রাত আনুমানিক 10টার দিকে হবে তিনি সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অত্যন্ত ব্যথিত, অত্যন্ত মর্মাহত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের মধ্যে সব মেধা দেন না। বাংলাদেশে যারা রাজনীতি করেন বা বিগত 53 বছরে যারা রাজনীতি করে এসেছেন, আপনারা দেখেছেন প্রত্যেকে নিজের আখের গুছানো নিয়ে ব্যস্ত ছিলেন। প্রত্যেকেই কোন প্রক্রিয়া ক্ষমতায় যাওয়া যায়, কিভাবে নিজের লাভ করা যায়, কিভাবে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখা যায়, নিজের প্রভাব প্রতিপত্তিকে কিভাবে এস্টাবলিশ করা যায়, এই জন্য তারা ব্যস্ত থেকেছেন। সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবেসেছেন। এরকম কয়জন নেতা বাংলাদেশে জন্ম নিয়েছেন এই পর্যন্ত? খুঁজে পাবেন না। ইনকিলাব মঞ্চ নাম দিয়ে তার কোনো রাজনৈতিক দল নেই, এ পর্যন্ত কোনো ইলেকশনও করেন নাই, কোনো রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা না। শুধুমাত্র সে বাংলাদেশকে ভালোবেসেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবেসেছে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। এই অপরাধে তাকে বাঁচতে দেওয়া হয় নাই। বন্ধুরা আমার, যারাই বাংলাদেশের সত্যিকার অর্থে স্বাধীনতার কথা বলবে, যারাই বাংলাদেশের প্রকৃত সার্বভৌমত্ব বুঝেন, যারা এই নিয়ে কথা বলবেন, তাদের জীবনের কোনো নিরাপত্তা বাংলাদেশে নেই। আগামী দিনেও যারা কথা বলবেন, তাদের জীবনের নিরাপত্তা থাকবে না। আজকে দেখেন বড় বড় রাজনৈতিক দলগুলো কথা বলছে না, কারণ সবাই কিন্তু লেজুর প্রীতি রাজনীতি করতেছে। সবাই কিভাবে নিজের ক্ষমতায় টিকিয়ে রাখা যায়, ক্ষমতায় যাওয়া যায়, কোন রাষ্ট্রের যদি পদলেহন করি বা কাদের সাথে আমাদের লিয়াজ করলে ক্ষমতায় থাকা যাবে, সেই চেষ্টা আমরা সকলে করি। এই বাংলাদেশ যে কারণে স্বাধীনতা অর্জন করেছে, যে ইসলামের কারণে, মুসলমান হওয়ার কারণে বাংলাদেশ আজকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছে, এই চেতনা আমাদের মধ্যে নেই। এই চেতনাহীন একদল মানুষ হয়েছে। আমরা মানুষ নয়, আমরা মানুষ নামের কলঙ্ক হয়েছি, যার ফলে আজকে আমরা মেধার মূল্যায়ন আমাদের কাছে নেই। একজন মেধাবী তরুণকে আমরা বাঁচতে দেয় না, গুলি করে তাকে হত্যা করে দিয়েছি। এদেশে আর কি আশা করতে পারেন বলেন? কি বক্তব্য দিবেন? কি কথা মানুষকে শোনাবেন? কোন অ্যাঙ্গেলে বক্তব্য দিতে হবে আজকে আমরা জানি না। হক কথা বলবেন, ন্যায় কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, বাক স্বাধীনতার কথা বলবেন, কোনো কথাই তো বলার স্বাধীনতা আপনার আমার নেই। আজকে প্রশাসন, আজকের গোয়েন্দা সংস্থা কি করেছে? তার খুনি বাংলাদেশ থেকে কিভাবে ইন্ডিয়াতে পালিয়ে গেল? আজকে বিজেপি কি করেছে? ছোট্ট একটা রাষ্ট্রকে আমরা পাহারা দিয়ে রাখতে পারি না। সে তো সেই দিনই পার হয়ে যায় নাই। তাকে পরিকল্পিতভাবে, এই খুনিকে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত সুখের কথা নয়। যারা রাজনীতি বুঝেন, যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন, যারা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে চিন্তা করেন, অবশ্যই কথাগুলো মাথায় রাখতে হবে। আগামী দিনে বাংলাদেশের জন্য কোনো ভালো দিন আসছে না। যদি ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে বাংলার জনগণ যদি ঐক্যবদ্ধ হতে না পারে, এই বাংলাদেশের টুটে আবার চেপে ধরবে এরা। বাংলাদেশ 53 বছরে স্বাধীন হয় নাই। এটা প্রতিবেশী রাষ্ট্রের একটা বাজার বানানো হয়েছে, একটা কলোনি বানানো হয়েছে। এটাকে বিগত 15.5 বছরে তারা ঠিক এইভাবে করেছে। বিগত 15.5 বছর ইলেকশন নিয়ে ভারত কোনো কথা বলে নাই, এখন কথা বলছে কেন? বন্ধুরা আমার, আমাদের সবাইকে
রাজনীতি সচেতন হতে হবে। আমাদের সবাইকে আমাদের রাষ্ট্র নিয়ে চিন্তা করতে হবে। যারা রাজনীতি করো তোমাদের বলে দেয়, ক্ষমতার জন্য রাজনীতি ছেড়ে দাও। শুধু একটা আসনের জন্য, এমপি হওয়ার জন্য রাজনীতি করো, দিক তোমাদের ওই রাজনীতির। তোমাদের মধ্যে দেশপ্রেম নেই, দেশের প্রতি ভালোবাসা নেই, দেশের স্বাধীনতা তোমরা বুঝো না, দেশের সার্বভৌমত্ব বুঝো না। তোমরা লেজুর বৃত্তি করে শিখেছো, তোমরা মানুষের পাঁচটা গোলাম হয়েছো। তোমাদের মতো রাজনীতিবিদ আমাদের দেশে দরকার নেই। তোমরা হয় বিএনপি করো, না জামাত করো, না জাতীয় পার্টি করো, যেই দলই করো, যত বড় দলই হো না কেন, তোমাদের মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু আছে না আমাদের এদেশের সাধারণ মানুষ বুঝে গেছে। কথাগুলো অন্তর থেকে কষ্টে বের হয়ে আসছে। একটা ইনসাফ রাষ্ট্র কায়েমের প্রত্যাশা নিয়ে আর মাত্র 30-35টা ছেলে শাহবাগে দাঁড়িয়েছিল। যেদিন শাহবাগে দাঁড়িয়েছে সেদিন ওসমান হাদির সাথীরা বলছে যে ভাই আমরা এই কয়েকটা মানুষ আমরা কিভাবে রাজপথে দাঁড়াবো, দেখতে আমাদের নিজেদেরই লজ্জা লাগছিল। সেদিন ওসমান হাদির জবাবটা আমার কাছে খুব ভালো লেগেছে। সে বলেছিল, দেখো লজ্জা আমরা কেন পাবো, আমরা তো হক দাবি নিয়ে ময়দানে নেমেছি, রাজপথে নেমেছি, আমরা তো ইনসাফের জন্য রাজপথে নেমেছি। লজ্জা তো পাবে তারা যারা ইনসাফের বিরুদ্ধে কথা বলবে, যারা আমাদের দাবির সাথে একমত হবে না, যারা আমাদের প্ল্যাটফর্মে আসবে না, তাদের জন্য হচ্ছে লজ্জা। আমরা সংখ্যা যত কম হই আমাদের কোনো লজ্জার কারণ নেই। দেখেন তার সততা দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার আমানতদারিতে দিয়ে আজকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মনে কুটে সে জায়গা করে নিয়েছে। দুর্ভাগ্য, এই বাংলাদেশে কোনো মেধাবীকে আমাদের শত্রুরা বাঁচতে দিবে না। অতএব এই মুহূর্তে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই, রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। বাংলাদেশের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে হলে অবশ্যই রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাংলাদেশের পক্ষে কথা বলতে হবে, স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে। বন্ধুরা আমার, আমরা আজকে তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। তার জীবনের ত্রুটি বিচ্যুতি যা আছে আল্লাহ যেন ক্ষমা করে দিন, কারণ সে যে দাবি নিয়ে ময়দানে নেমেছিল এই দাবির সাথে আমরা একমত সবাই। সেই কারণে আমরা তার প্রতি আমাদের সকলের অন্তর থেকে দোয়া আসছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন।